নড়িয়া 2, নারায়ণগঞ্জ, মোহনপুর, চাঁদপুর, কচিকাটা, সুরেশ্বর, মুলৎফগঞ্জ, নড়িয়া। আমাদের লঞ্চ কেমনে দুলতেছে, দাঁড়ায় থাকতেও কষ্ট হইতেছে। যমুনা এক্সপ্রেস 1, এটাও হয়তো চাঁদপুর থেকেই এসেছে। গতিটা দেখেন জাস্ট। নারায়ণগঞ্জে ওর বাপরে কি রে, এখনো কেমনে নাচে দেখেন। 1 2 3 4 5 6 7টা জাহাজ দেখা যাচ্ছে এখানে। এই যে ব্রিজের পিলারের যে প্ল্যাটফর্ম, আপনি চাইলে এখানে ঘরবাড়ি বানিয়েও থাকতে পারবেন। প্রচুর জাহাজ, আর এই জাহাজের ফাঁক ফোকর দিয়েই বেরিয়ে যেতে হয় মুন্সিগঞ্জগামী লঞ্চগুলোকে। সেনাবাহিনী না, এই না সেনাবাহিনী তো। ওয়াও, ক্রস করে যাচ্ছে ML বন্দে আলী মিয়ানমার ইঞ্জিন। এটা 3 সিলিন্ডার বিশিষ্ট। আসসালামু আলাইকুম বন্ধুরা, TSLB পয়েন্ট ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে সকলকে সাদর সম্ভাষণ জানিয়ে শুরু করছি নারায়ণগঞ্জ লঞ্চঘাট টু মুন্সিগঞ্জ কাঠপট্টি লঞ্চঘাট ভ্রমণ ভিডিও। তো এই যে দেখেন মেসার্স ভাই ভাই ওয়াটারওয়েজের সাহারা নামক লঞ্চ। তো এই লঞ্চটাতে আমরা আজকে মুন্সিগঞ্জ পর্যন্ত যাব। তো ছোটোখাটো একটা আলাদ খুলে ফেলা হয়েছে আর এখনই ছেড়ে দিবে। আর টাইম হচ্ছে 11টা 30 মিনিটে ছাড়বে, আর এখন হচ্ছে 11টা 26 মিনিট বাজে। তো লঞ্চে উঠে পড়লাম, আর হয়তো 3-4 মিনিট পরেই ছেড়ে দিবে। কি পরিমাণ কাউ কাউ করলো দেখলেন, আবার কেউ কেউ শুরু হয়েছে। ছাড়ার সময় হয়েছে যার কারণে বারবার হর্ন দিচ্ছে। আর এখানে লেখা আছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ, নারায়ণগঞ্জ লঞ্চ টার্মিনাল। আবার ভিডিও অফ রাখি। তো সর্বশেষ হর্ন বাজিয়ে 11টা 31 মিনিটে নারায়ণগঞ্জ লঞ্চঘাট ছেড়ে দিল আমাদের এই ML সাহানা। আর পরবর্তী লঞ্চটি এখানে প্লেসে আসতেছে। তো 11টা 31 মিনিটে ছেড়েছে, আমরা আবার হর্ন। আমরা দেখবো আমাদের টোটালি মুন্সিগঞ্জ পর্যন্ত যেতে কত সময় লাগে। এখানে আছে নারায়ণগঞ্জ টু চাঁদপুর যাওয়ার জন্য গ্রিন ওয়াটার 7 অপেক্ষা করতেছে। আর এই যে এটা হচ্ছে শীতলক্ষা নদী। এই শীতলক্ষা নদী এই দিকে আপনার কাঁচপুর, রূপগঞ্জ মানে ওই দিকে চলে গিয়েছে, ডেমরা। আর নদীর এই দিকটায় হচ্ছে মুন্সিগঞ্জ, এবং মানে শেষ পর্যন্ত গিয়ে ধলেশ্বরীর সাথে মিলিত হয়েছে, ধলেশ্বরী মেঘনার সাথে শীতলক্ষা নদী। তো লঞ্চটার পরিধি খুবই ছোট, একদম ছোট সাইজের লঞ্চ। আমরা মুহূর্তের মধ্যে পিছনে চলে আসলাম। দেখেন যে সাইলেন্সার ফানেল মানে একটা ড্রাম, মানে ব্যারেল কেটে সাইলেন্সার ফানেল বানায় রাখছে। আর উপরে তো সাইলেন্সার পাইপের কি অবস্থা, ছাদে ওঠা নিষেধ। ছাদেই তো নাই মনে হয়। এরকম ছোটোখাটো লঞ্চগুলোতে সাধারণত এই জায়গাটা থাকে নামাজের জন্য। তো এই জায়গার মানে নারায়ণগঞ্জ টু মুন্সিগঞ্জ যেহেতু খুবই অল্প জায়গার পথ, সেজন্য এটা নামাজের স্থান নয়, বরঞ্চ মানুষজন উঠে উঠে বসে। আমি জুতা নিয়েই হাঁটতেছি। আর প্রোপেলার থ্রাস্ট দেখেন, মানে প্রোপেলার থ্রাস্ট দেখার আগে দেখেন পানির কালার কত চমৎকার, একদম কালা পানি। মানে আপনি পানির সাথে কালো রং মানে আলকাতরা মিলে এলে যেমন কালার হবে না, ওই রকম খুবই কিম্ভূত কিমাকার। তো কারণ হচ্ছে এই শীতলক্ষা নদীর পারে প্রচুর পরিমাণে ফ্যাক্টরি আছে। তো এত পরিমাণে ফ্যাক্টরি থাকার কারণে ওই সমস্ত ফ্যাক্টরির বর্জ্য ময়লা, প্লাস এই যে নারায়ণগঞ্জ শহর, তারপরে রূপগঞ্জ, ওদিকে ডেমরা, এইসব অঞ্চলের যত পরিমাণে মানুষের এই মানে কি বলবো বাসার ময়লার লাইন আছে, তো ওই ময়লাগুলো সব এই নদীতে নামে। তো যার কারণে শীতকালে যখন শুকনার সিজন চলে আসে তখন নদীর পানির এই আকার হয়, একদম কালো হয়ে যায় পানি ময়লা পড়তে পড়তে, এবং এটা ব্যবহারের অনুপযুক্ত হয়ে যায়, গন্ধ আসে।
আর এই হচ্ছে সামনের দিক। তো ছোট্ট একটা ছাদ এবং লঞ্চের নিচতলায় আমরা এখনও যাইনি। তো দোতলায় ভিতরে বেশ মানুষজন বসে আছে, তাই ওদিকে ক্যামেরা ঘুরে এলাম না। আর ব্রাইটনেসটা একটু বাড়ায় নিতেছি। সামনে একটা ছোট এই ফ্লাড লাইট আছে, সার্চ লাইট, এবং এই পর্যন্তই লঞ্চের অবস্থা। তো যেটা বলছিলাম, এই নদীর পানি ব্যবহারের অনুপযুক্ত, তারপরেও দেখেন কতগুলো মানুষ গোসল করতেছে। তো এরা মানে বিষয়টা হচ্ছে এরা এই অঞ্চলেরই বস্তির অধিবাসী বলতে পারেন। তো তাদের এখানে এইটাই হচ্ছে মানে একমাত্র পানি, নদীর পানি। তো হোক বর্ষাকাল আর শীতকাল, তারা এই পানি দিয়েই গোসল করে, এই পানি ইউজ করে, এছাড়া আর উপায় নেই। তো তাদের রুচিতে এটা ধরেছে। কিন্তু আমাদের মতো যারা আছে, বিশেষ করে বরিশালে বাড়ি যারা, তারা তো কোনোভাবে এই পানিতে গোসল করতে রাজি হবে না, কারণ এই পানি তাদের কাছে কি বলবো, এই বাথরুমের পানির সমান আর কি। তাই এই মুহূর্তে মুন্সিগঞ্জ থেকে আসলো এটা, মুন্সিগঞ্জ থেকে তো এইমাত্র একটা আসছে। তো সম্ভবত এটা এটা সম্ভবত চাঁদপুর থেকে আসছে এই লঞ্চটা। আর দুর্দান্ত গতি লঞ্চটার, দারুণ স্পিডে যাচ্ছে লঞ্চটা। নড়িয়া 2, নারায়ণগঞ্জ, মোহনপুর, চাঁদপুর, কচিকাটা, সুরেশ্বর, মুলৎফগঞ্জ, নড়িয়া। তো এই রুটের লঞ্চ এই নড়িয়া 2 এটা আসলো। তো মোটামুটি বহুত দূর থেকে এসেছে। আরে বাপরে কি ঢেউটা না দিল, দেখেন আমাদের লঞ্চ কেমনে দুলতেছে, দাঁড়ায় থাকতেও কষ্ট হইতেছে। তো নড়িয়া 2 এর ওই চিত হয়ে পড়ে, মানে চিৎপটাং দেওয়ার মতো অবস্থা। আমাদের সূর্য বিপরীত দিকে হওয়ার কারণে দেখতে কষ্ট হচ্ছে, আমি ব্রাইটনেস বাড়িয়ে নিচ্ছি। নড়িয়া 2 আমাদেরকে ক্রস করে গেল অনেকক্ষণ আগে, দেখেন কত দূর চলে গিয়েছে। তারপরেও তার যেই গতির সাথে যাওয়ার কারণে যেই একটা পানিতে ঢেউয়ের সৃষ্টি হয়েছে, সেই ঢেউয়ে আমাদের এই শাহানা লঞ্চ এখনও নাচতেছে। এইখানে একটা জাহাজ দাঁড় করানো, তবে এটার সম্পর্কে আমি ভালো জানি না। এমভি মালাং, এদিকে নৌবাহিনীর বেশ কয়েকটা জাহাজকে দেখা যাচ্ছে এখানে। যেটা বলেছিলাম যে নারায়ণগঞ্জে, ওর বাপরে কি রে, এখনো কেমনে নাচে দেখেন। সেই লঞ্চের ঢেউয়ে এখনো নাচতেছে আমাদের এই ছোট লঞ্চটা। এদিকে প্রচুর পরিমাণে লাইটার শিপ দাঁড় করানো নদীর পাড়ে। তো আপনারা যদি শীতলক্ষ্যা নদীতে কখনো এসে থাকেন, তাহলে এরকম দেখবেন পুরা নদীতে ভরপুর ফ্যাক্টরি, ভরপুর এরকম লাইটার জাহাজ। এইদিকে এইটা সম্ভবত নৌবাহিনীর সরকারি ডকইয়ার্ড, এখানে ছোট ছোট অনেকগুলো ভেসেলে কাজ চলতেছে, কোস্ট গার্ডের আর কি। বিশেষ করে কোস্ট গার্ডের যে সমুদ্রে পাহারাদার যে জাহাজগুলো, সেই জাহাজগুলোকে এখানে তৈরি করা হচ্ছে। আরও একটা লঞ্চকে দেখতে পাচ্ছেন, যমুনা এক্সপ্রেস 1, এটাও হয়তো চাঁদপুর থেকেই এসেছে। গতিটা দেখেন জাস্ট, ওরে ভাই মানে এই জায়গায় দাঁড়ায় থাকাটা কষ্টকর। আর বডি পানির সাথে পুরো ডুবে যাওয়ার মতো অবস্থা, প্রচণ্ড গতিতে চলতেছে লঞ্চগুলো। তো এই চাঁদপুর টু নারায়ণগঞ্জ ভ্রমণ করা লাগবে একটা, কারণ সেই রকম স্পিড দেয় লঞ্চগুলো। আর এইখানে দেখেন একটা ক্রেনে সিমেন্টের ফ্যাক্টরির জন্য লাইটার ভেসেল থেকে
সিমেন্টের জন্য যে চুনা পাথর বা কাঁচামাল আনা হয়েছে সেগুলো উঠানো হচ্ছে। তো আমাদের লঞ্চ ওই যে দেখেন প্রপেলার থ্রাস্ট, মানে পানির মধ্যে হাত দিয়ে লাড়াচাড়া করলে যতটুকু হয় এই লঞ্চে ওটুকু হইতেছে, কোনো রকম চালায় থুয়ে দিছে আর কি। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা এই শীতলক্ষ্যা 3য় সেতুর কাছাকাছি। আর এখানে দেখেন বেশ কতগুলো জাহাজ যেগুলো নির্মাণ কাজ চলতেছে। আর যেটা আমি জানতে পেরেছি সেটা হচ্ছে এগুলোর নির্মাণ কাজ বহুত আগ থেকে চলতেছে। সেখানে যদি দেখাই 1 2 3 4 5 6 7টা জাহাজ দেখা যাচ্ছে এখানে। তার মধ্যে এই যে 4টা প্রথমে, এগুলোর সাইজ মোটামুটি একরকম, আর পরবর্তী যে 3টা এই 3টা একটু বড় সাইজে। তো বলতে গেলে এই 4টা হচ্ছে দোতলা আর এই 3টা হচ্ছে 3 তলা বিশিষ্ট, নিচেও হয়তো একটা তলা আছে। তো যেটা বলতে চাচ্ছি যে এই লঞ্চগুলো মূলত, মানে এই জাহাজগুলো মূলত সরকারি অর্থায়নে তৈরি হচ্ছে। যে সরকারি জাহাজ, যাত্রীবাহী নৌ সেক্টরেই কাজ করবে এগুলো। তো এগুলোকে কোথায় চালানো হবে বা কি কোথায় কোন রুটে চলবে সেটা এখনও সঠিক বলতে পারতেছি না। আচ্ছা, এই যে একটা নাম লেখা হয়েছে দেখেন, সমুদ্র বিলাস, অর্থাৎ এটা আর কি ওই চট্টগ্রামে সমুদ্র সৈকতের আশেপাশেই কোথাও হয়তো চলবে। এমনও হতে পারে যে এগুলো দ্বারা এই সেন্ট মার্টিনের যে ভ্রমণটা, কক্সবাজার টু সেন্ট মার্টিন, ওই জায়গায়ও চালানো হতে পারে। তো যাই হোক, তবে জাহাজগুলো অনেক আগ থেকে তৈরি করা হচ্ছিল BIWT এর টিসির আওতায়। তবে এখন মানে এই কিছুদিন আগ থেকে এই জাহাজগুলোর কাজ পুনরায় ধরা হয়েছে এবং এগুলোতে রং করা হচ্ছে, বেশ সুন্দরভাবে রং করা হচ্ছে। আর এই পাশে দেখেন, এ পাশেও বেশ কিছু জাহাজের কাজ চলতেছে। তবে এগুলোর কাজ কতদূর হবে এবং এগুলোকে কি তৈরি করা হবে তার কোনো আন্দাজ করা যাচ্ছে না। শুধুমাত্র মানে আধা আধি কাজ করে রেখে দেওয়া হয়েছে এগুলোকে। তবে এই যে 7টা জাহাজ, এগুলোর কাজ পুনরায় ধরা হয়েছে এবং এগুলোর কাজ ইনশাল্লাহ কমপ্লিট করা হবে। তারপরে দেখা যাবে যে কোথায় এগুলোকে চালানো হয় এবং যাত্রী হিসেবে কোথায় যুক্ত হয়। তারপর আশা করি এরকম সুন্দর সুন্দর জাহাজগুলোকে বাংলাদেশে এই পর্যটন কেন্দ্রগুলোতে বিশেষ করে যাতে কাজে লাগানো হয়, আর আমরা যাতে এগুলোতে ভ্রমণ করে তৃপ্তি পাই, সেটাই আমাদের আশা থাকবে BIWTCর কাছে। আর এইটা হচ্ছে শীতলক্ষ্যা নদীর 3য় সেতু, যেটা আমার জানা মতে প্রথম সেতু হচ্ছে ডেমরা, দ্বিতীয় সেতু হচ্ছে কাঁচপুর, আর এইটা হচ্ছে 3য় সেতু। এটার আর কোনো নাম থাকতে পারে, যদি থেকে থাকে আপনারা জানা থাকে তাহলে কমেন্টে জানিয়ে দিন। তো এই সেতুর নিচ দিয়ে আমরা অতিক্রম করবো এখন। সেতুটাকেও চমৎকারভাবে তৈরি করা হয়েছে। আর এই দেখেন ইসলাম ওয়াটারওয়েজের, আরে বাপরে, আবার হরনও দেয়, ইসলাম ওয়াটারওয়েজের একটি লঞ্চ। এটা মুন্সিগঞ্জ থেকে এসেছে এবং নারায়ণগঞ্জের দিকে যাচ্ছে। তো ওইটার গতিও আমাদের থেকে বেশি, কিন্তু আমাদেরটা কেন এত মরা কি জানি, আমি উঠছি দেখি লঞ্চ মরে গেছে কিনা। আমরা এখন ব্রিজের নিচ থেকে অতিক্রম করতেছি। আর ব্রিজটাকে যথেষ্ট চওড়া করে তৈরি করা হয়েছে, বলতে পারেন মানে একসাথে ডাবল ব্রিজ করা হয়েছে। দেখেন 2টা করে পিলার এবং উপরেও 2টা করে ভীম দেওয়া। তো অসাধারণ, ব্রিজটা অনেক বড়। এই যে ব্রিজের পিলারের যে প্ল্যাটফর্ম, আপনি চাইলে এখানে ঘরবাড়ি বানিয়েও থাকতে পারবেন। বিশাল জায়গা রে ভাই। অনেক উঁচা এবং অনেক সুন্দর একটা ব্রিজ। এখন পরিস্থিতি দেখেন, যেখানে চাঁদপুরের লঞ্চগুলো, মানে নারায়ণগঞ্জ থেকে ছেড়ে যাওয়া যে চাঁদপুরের লঞ্চ থাকে, সেগুলো মাঝে মাঝে দেখি আমরা ওই ঢাকার সদরঘাটের লঞ্চ, বড় বড় লঞ্চগুলোকে ওভারটেক করে ফেলে। আর আজকে দেখেন একটা বাল্ক হেড আমাদের এই লঞ্চটাকে ওভারটেক করে দিচ্ছে। এই যে গাছের টলার দেখতে পাচ্ছেন, বেশ কয়েকটা লাকড়ি বা কাঠবাহী টলার, একটার পিছনে স্বরূপকাঠি লেখা আছে। আপনারা জানেন যে স্বরূপকাঠি, ইন্দেরহাট মানে পিরোজপুরের ওই দিক থেকে প্রচুর পরিমাণে গাছের ব্যবসা করে মানুষজন। ঢাকার শহরেও আপনারা সমিল টমিলে লেখা দেখতে পারবেন যে স্বরূপকাঠি টিম্বর বা
আপনার ইন্দিরহাট টিম্বর, মানে ওই সব জায়গার থেকে গাছের ব্যবসায়ীরা প্রচুর পরিমাণে গাছ, মানে তাদের ব্যবসায়ী হচ্ছে গাছ নিয়ে। তো এই 3টা ট্রলারকে আপনারা দেখতে পেলেন, যেগুলো হয়তো ওই দিক থেকেই এই লাকড়িগুলোকে নিয়ে এখানে এসেছে। তো আর কত ভিডিও করতে থাকবো, দেখার কোনো শেষ নেই। এই ছোট ছোট তেলের ট্যাঙ্কার, আর সামনে আপনারা দেখতে পাচ্ছেন এটা কি লেখা, 157, মানে 157 মেগাওয়াট পাওয়ার প্ল্যান্ট। আচ্ছা, এটা মনে হয় এই জায়গার কথা বলতেছে। আর পাশে তো হচ্ছে সিমেন্টের ফ্যাক্টরি। তো বসুন্ধরা সিমেন্ট যারা ইউজ করেন, আপনারা যারা বসুন্ধরা সিমেন্ট দিয়ে বাড়ি বানিয়েছেন, আপনাদের সেই সিমেন্টের ফ্যাক্টরি হচ্ছে এটা হচ্ছে বসুন্ধরা সিমেন্টের ফ্যাক্টরি। এবং এখান থেকে যদি আপনারা দেখেন, নদীর পাড়ে প্রচুর পরিমাণে ফ্যাক্টরি আছে। এক প্রকার ফ্যাক্টরির নদী বলতে পারেন এই শীতলক্ষা নদী থেকে। এখানে পাশাপাশি অনেক সিমেন্টের ফ্যাক্টরি। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ মদনগঞ্জ লঞ্চ ঘাট। তো এই ঘাটে এখন আমাদের লঞ্চটা বার্থিং নিতেছে, মানে ঘাট করতেছে। আর এখন ঘড়িতে 11:52 বাজে। আমাদের 11:31 লঞ্চটা ছেড়েছিল নারায়ণগঞ্জ থেকে, আর 11:52 আমরা মদনগঞ্জ লঞ্চ ঘাটে আসলাম। তার মানে 21 মিনিট সময় লেগেছে এখানে আসতে। 1 2 3 3জন যাত্রী উঠছে, কিন্তু কেউ নামে নাই। এই চালু অবস্থায় এই লঞ্চটা। আচ্ছা, তো মোটামুটি চালু অবস্থায় লঞ্চটা আর কি একটু সাইড ঘেঁষে আবার এখান থেকে চালিয়ে দিচ্ছে। আপনাদেরকে যে প্রচুর পরিমাণে সিমেন্টের ফ্যাক্টরি আছে, আর এই দেখেন বিশাল জায়গা নিয়ে প্রিমিয়াম সিমেন্টের ফ্যাক্টরি। এই সম্পূর্ণটা হচ্ছে প্রিমিয়াম সিমেন্ট। তারপরে আরেকটু সামনে গেলে মেট্রো সিম, আরেকটু সামনে গেলে ওই আছে আর কি, আরও কাছাকাছি গেলে যে বুঝতে পারবো। তো সোজাসুজি দেখিয়ে দিলাম, ওই যে একটা, এই একটা, এই একটা। এক কথায় যেটা বলেছিলাম যে ফ্যাক্টরির নদী হচ্ছে এই শীতলক্ষা নদী। আবার এই সাইডে মানে গ্রামগঞ্জের মতোও আছে। এই হচ্ছে লঞ্চের নিচতলা। তো লঞ্চের সাইজ যেটা বলেছিলাম দেখতেই পাচ্ছেন, একদম ছোট্ট সাইজের লঞ্চ। এই হচ্ছে পিছনের অবস্থা। এখানে ছোট ছিদ্র দিয়ে প্রোপেলার এর মানে সুগান ঘোরানোর জন্য যে চেইন আছে সেই চেইন নেওয়া হয়েছে। আর ইঞ্জিন রুমের পাশ থেকে কথা বলতেছি, প্রচুর পরিমাণে আওয়াজ। আর এই হচ্ছে লঞ্চটার ইঞ্জিন। তো অবাক হলেও সত্য যে লঞ্চের ইঞ্জিন হচ্ছে ইয়ানমার। দেখেন ইয়ানমার ইঞ্জিন, এটা 3 সিলিন্ডার বিশিষ্ট। যদিও কোনো নেম প্লেট পাচ্ছি না, পাইলে বলতে পারতাম যে কত আরপিএম এবং কত হর্স পাওয়ারের। দেখেন স্পষ্ট লেখা আছে ইয়ানমার, এবং গিয়ার বক্সেও লেখা আছে ইয়ানমার। ছোটোখাটো ইয়ানমার ইঞ্জিন। তো মোটামুটি চলতেছে। আর এই যে টিউবওয়েলটা আছে, এই টিউবওয়েলের কাজ হচ্ছে লঞ্চের ভিতরে কোনো পানি টানি থাকলে সেই পানিগুলোকে বের করার জন্য এই টিউবওয়েল চাপা হয়। তো এই হচ্ছে নিচতলার সিট প্ল্যানিং। সাইডে স্টিলের সিট বানানো, লাল সবুজ কালার করা। আর এই তো টোটালি লঞ্চ এই পর্যন্তই, বেশি কিছু না। তো সবচেয়ে আকর্ষণীয় লাগলো আমার কাছে ইয়ানমার ইঞ্জিন। অন্যান্য লঞ্চে যেখানে দেখা যায় যে ছোটোখাটো বাসের ইঞ্জিন লাগানো হয়, কিন্তু জাপানি ইয়ানমার ইঞ্জিন রয়েছে এই লঞ্চটিতে। এখানে 2022 লেখা, তার মানে 2022 সালে এই লঞ্চটিকে রং করা হয়েছিল মনে হয়। যদিও এইসব জায়গায় আসাটা খুবই রিস্কি, তারপরেও আসলাম, টুপ করে পরেও যেতে পারি। তবে এই যে কি মদনগঞ্জ ঘাট পর্যন্ত যেই গতিতে চালিয়েছে, তার চেয়ে এখন স্পিড বাড়ানো হয়েছে ML শাহানা লঞ্চের। এখানে নাম লেখা আছে। তবে দেখেন লঞ্চের কি পরিস্থিতি, বিভিন্ন জায়গায় প্লেট ভেঙে চুরে রয়েছে, মনে হচ্ছে এখনই ভেঙে যাবে।
কিছুক্ষণ আগে আপনাদেরকে দেখিয়েছিলাম বেশ কতগুলো সিমেন্টের ফ্যাক্টরি, কিন্তু এই সিমেন্টের ফ্যাক্টরির নামটা বলতে পারছিলাম না। তবে এটা হচ্ছে সেই বিখ্যাত শাহ সিমেন্টের ফ্যাক্টরি, আর একদম একটা প্রপার জায়গায় এই সিমেন্টের ফ্যাক্টরিটা, শীতলক্ষ্যা নদীর একদম শেষ মাথায় এসে। তো যার কারণে এই ফ্যাক্টরিটার স্পেসটা প্লেসটা হচ্ছে খুবই চমৎকার জায়গায়। যেমনিভাবে এরা কাঁচামাল আনতে পারে খুব ভালোভাবে এবং তাদের জাহাজগুলোকে রাখতেও পারে প্রচুর পরিমাণে। আর আপনারা জানেন যে শাহ সিমেন্টের জাহাজের কোনো শেষ নাই, প্রচুর। দেখেন কি পরিমাণ জাহাজকে নোঙর করে রাখা হয়েছে এখানে। আর বাংলাদেশে অনেক প্রাচীন একটা সিমেন্টের ফ্যাক্টরি বলতে পারেন এই শাহ সিমেন্টকে। মির টাইটান 10, মির টাইটান 8, মির টাইটান 9। এই টাইটানগুলো কি শাহ সিমেন্টের কিনা সেটা আমি বলতে পারি না, তবে শাহ সিমেন্টের জাহাজগুলোর নাম হচ্ছে টিটু। তো সেটা আপনাদেরকে একটু পরে দেখাবো। আর আমরা প্রায় শীতলক্ষ্যা নদীর শেষ অংশে এসে পড়েছি, আর অল্প সময় চালালেই আমরা মুন্সিগঞ্জের কাছাকাছি চলে যাব। আরেকটা লঞ্চকে দেখা যাচ্ছে মুন্সিগঞ্জ থেকে আসতেছে। এগুলোর স্পিড খুবই কম হয়, তারপরেও আমি একটু লঞ্চের স্পিডটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কত কিলোমিটার গতিতে চলতেছে এই লঞ্চটা। তো দর্শক দেখেন, এই মুহূর্তে আমাদের এই ML শাহানা লঞ্চের আবার হরেনও দেয়। তো স্পিড হচ্ছে ঘন্টায় 12 কিলোমিটার, এখানে 12ই দেখাচ্ছে এবং এই গতিতেই চলতেছে। এই মুহূর্তে আমাদেরকে ক্রস করে যাচ্ছে ML বন্দে আলী। তো লঞ্চটার নাম হচ্ছে ML বন্দে আলী। তো বন্দে আলী হচ্ছে, আমরা ছোটোবেলায় যখন বইটি পড়তাম তখন একটা কবিতা কি জানি ছিল যে বন্দে আলী মিয়া, কবিতার লেখক। আর এইখান থেকে দেখেন যেটা বলেছিলাম যে নদীর পার খুব চমৎকার একটা স্পেস পেয়েছে এই শাহ সিমেন্ট ফ্যাক্টরি। এখানে এই দেখেন MV টিটু 58। তারপরে ওদিকে মালামাল নামাচ্ছে বেশ কয়েকটা টিটু। তো এই টিটু নামের প্রচুর জাহাজ পাবেন। আর এই জাহাজগুলোতেও শাহ সিমেন্টের গায়ে যে কালার থাকে, এই যে সিমেন্টের বস্তায় যে কালার থাকে ওই কালারই করা থাকে এই জাহাজগুলোতেও। এগুলো হচ্ছে মূলত শাহ সিমেন্টের নিজস্ব জাহাজ ফ্যাক্টরির। আর এখানে একাধারে 1, 2, 3, 4, 5, 6, 7, 8 প্রায় 8-10টা ক্রেন আছে যেগুলো সিমেন্টের কাঁচামাল এখান থেকে লোড করতেছে, আনলোড করতেছে। প্রচুর কাজ চলমান একসাথে। এদিকে দেখতে পাচ্ছি টিটু 29 আছে, অনেক টিটু আছে। এখানে প্রচুর জাহাজকে নোঙর ফেলে রাখা হয়। তো বলতে পারেন নোঙর করে রাখার এরিয়াই হচ্ছে এটা। মিরপুর RM15, টিটু 45, টিটু 54, প্রচুর জাহাজ। আর এই জাহাজের ফাঁক ফোকর দিয়েই বেরিয়ে যেতে হয় মুন্সিগঞ্জগামী লঞ্চগুলোকে। বারবার হর্ন দেওয়া হচ্ছে, কারণ বিপরীত পক্ষ থেকে বিপরীত দিক থেকে কোনো লঞ্চ আসতে পারে বা জাহাজ নোঙর উঠিয়ে কোথাও যাওয়ার চিন্তাভাবনা করতে পারে। তো সেই সব ক্ষেত্রে যাতে কোনোভাবে বিপদের সম্মুখীন না হয়, কোনো সংঘর্ষ না হয়, সেজন্য বারবার হর্ন দেওয়া হচ্ছে। এই দেখেন, এই সামনে যে ফাঁকা আছে এই ফাঁকা দিয়ে বেরিয়ে যেতে হবে। তো অল্পের মধ্যে বেরিয়ে আসতে পারলাম। আর এখন এখান থেকে সোজাসুজি মুন্সিগঞ্জ কাঠপট্টি ঘাট দেখা যাচ্ছে। তো এই বরাবর চলে গেলেই হবে। এবং কাঠপট্টি ঘাটে একটা লঞ্চও আছে, সম্ভবত চাঁদপুরের আবে জমজম 7 হতে পারে, যেটা ধারণা করতে, অথবা নিউ আলবোরাক হতে পারে, কারণ রোদ্রের আলোর কারণে দেখা যাচ্ছে না। তারপরে যতটুকু আন্দাজ করতে পারছি বললাম। এখানে নৌবাহিনীর একটা স্পিড বোটকে দেখা যাচ্ছে, দ্রুত গতিতে যাচ্ছে। এবং যেটা বলেছিলাম, মুন্সিগঞ্জ ঘাট থেকে MV নিউ আলবোরাক, এটা চাঁদপুর থেকে এসেছে এবং এখন যাচ্ছে। ওয়াও, স্পিড বোটের ইটা দেখেন জাস্ট। চমৎকার না? এদিকে স্পিড বোটটা আগুন গতিতে আসতেছে। সেনাবাহিনী না, এই না সেনাবাহিনী তো। ওয়াও ভাই ভাই, ঢেউ যা আসতেছে, ও মাই গড।
সেনাবাহিনীর স্পিড বোট ছিল তিনটা। তো মুন্সিগঞ্জ ঘাটের কাছে এসে লঞ্চের স্পিডও বাড়াতে হয়েছে, কারণ স্রোত প্রচুর। আর এখানে স্পিড বোটে যে ঢেউগুলো সেগুলো এই এখন ঘাটের সাথে বাড়ি খাওয়ার মতো অবস্থা। এখানে নাম কি এটার? ওয়াসেনাথ নারায়ণগঞ্জের আরেকটা জাহাজ ওয়াসেনাথ। আমরা মুন্সিগঞ্জ ঘাটে চলে আসলাম। আর টাইমিংটা বললে 12টা 10 মিনিট বাজে। আমাদের লঞ্চ 11টা 30 মানে 31 মিনিটে ছেড়েছিল, এখন 12টা 10 বাজে। তার মানে আমাদের 40 মিনিট। 40 মিনিটে আমরা একদম ঘাটে এসে পৌঁছে গিয়েছি, এই 12টা 11। তো সবার আগেই নেমে গেলাম। আমাদের জনপ্রতি ভাড়া হচ্ছে 35 টাকা। তো 35 টাকা করে ভাড়া দিয়ে আমরা এই ML শাহানা লঞ্চে করে মুন্সিগঞ্জ ঘাট পর্যন্ত পৌঁছে গিয়েছি। তো মোটামুটি চলে জার্নি, কিন্তু আর একটু গতি হলে আমাদের আরও অল্প সময়ের মধ্যে পৌঁছে যেতে পারতাম। যেখানে আমাদের 12 কিলোমিটার গতি ছিল, সেখানে যদি আর একটু দেওয়া হতো তাহলে খারাপ হতো না। তো দর্শক, এই ছিল আজকের নারায়ণগঞ্জ টু মুন্সিগঞ্জ ছোট ভ্রমণ ভিডিও। তো যারা এখনও ভিডিওটি দেখতেছেন অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে। তবে এখনও লাইক কমেন্ট সাবস্ক্রাইব না করে থাকলে এই ছোট কিপটামি না করে লাইক করে ফেলেন, আর সাবস্ক্রাইব না করে থাকলে সেটাও করে ফেলেন। আর কমেন্টে জানিয়ে দিন আমাদের ভিডিওটি কেমন লাগতেছে, আপনার কাছে কোথা থেকে দেখতেছেন এবং কী টাইপের ভিডিও দেখতে চান। আর আপনাদের ভ্রমণ প্রিয় বন্ধুদের নিকট আমাদের ভিডিওগুলো শেয়ার করে দিবেন। তো সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ সকলকে। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।